দেশের পরিস্থিতি জটিল করে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে রাজধানীতে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় তিনি বলেন, নুরুল হক নূরের উপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনায় তা স্পষ্ট হয়েছে। নানা শর্ত আরোপের মধ্য দিয়ে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। রোববার বিকেলে অনলাইনে আলোচনায় যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তথ্যচিত্রে উপস্থাপন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের জন্য দলের অবদান। আলোচনায় দলের কেন্দ্রীয় নেতারা বলেন, ফ্যাসিস্ট সরকার চলে গেলেও ফ্যাসিজম এখনো বিদ্যমান। রাজনৈতিক আচার ব্যবহারে, সংস্কৃতিতে যে পরিবর্তনের সূচনা করেছেন জনাব তারেক রহমান। বিএনপি কারো হুমকির কাছে মাথা নত করবে না বলে সতর্ক করেন দলের মহাসচিব। অবশ্যই যেভাবে পদ্ধতিতে নির্বাচনে আমরা ভোট দিয়ে এসেছি, সেইভাবে আমরা ভোট দেব, আমাদের প্রতিনিধি এবং আমাদের পার্লামেন্ট নির্বাচন করব। আরেকটা কথা পরিষ্কার করে জানাতে চাই যে আমরা কারো হুমকিতে মাথা নত করতে বাংলাদেশের মানুষ রাজি নয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্র সুরক্ষিত নয় বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। কিছু দল নির্বাচন বানচালের অপচেষ্টা করে আসছে মন্তব্য করে তারেক রহমান বলেন, একটি পক্ষ দেশের পরিস্থিতি জটিল করে তোলার চেষ্টা করছে। কোন রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে। গণপরিষদ সভাপতি নুরুল হক নূরের উপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা স্পষ্ট দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে অথবা জটিল করে তোলা হচ্ছে। ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিক সহ আহত অন্তত 10 জন। সন্ধ্যা 7:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এই ঘটনা ঘটে। এ সময় ভিসির বাসভবন ভাঙচুর করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের দিক থেকে অর্ধশত বহিরাগত তাদের উপর হামলা চালায়। এর আগে রোববার দুপুরে কম্বাইন্ড সনদের দাবিতে জয়নুল আবেদিন মিলনায়তনে জরুরি সভা চলার সময় উপাচার্য সহ 227 জন শিক্ষককে অবরুদ্ধ করা হয়। 6.5 ঘন্টা অবরুদ্ধ থাকার পর বের হন শিক্ষকরা। শিক্ষার্থীদের দাবি হলো, কম্বাইন্ড সনদ বাস্তবায়ন করতে হবে, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কম্বাইন্ড ডিগ্রির পাশাপাশি বিএসসি ইন অ্যানিম্যাল হাজব্যান্ডারি, ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন রাখার সিদ্ধান্ত নেয়। শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আশপাশের এলাকায় কাল রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। পুরো এলাকা এখন থমথমে অবস্থায়। এর আগে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে প্রভিসি সহ অন্তত 200 জন আহত হয়েছে। শনিবার এক ছাত্রীকে বাসার দারোয়ানের মারধরের জেরে সংঘাতে জড়ায় শিক্ষার্থী এবং স্থানীয়রা। শনিবার রাতে এক ছাত্রীকে দারোয়ানের মারধরের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। রোববার সকালে নিরাপত্তা সহ 4 দফা দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে আবারও ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্লাস বর্জন করে জড়িতদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে 2 নম্বর গেট এলাকায় আবারও শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় চলে সংঘর্ষ। দারোয়ানের সাথে একটু ঝামেলা হয়, হয়তো যে বাসার নির্দেশনা আছে এর থেকে একটু পরে যাওয়া হয়, যার ফলে ওনার সাথে দারোয়ান কথা কাটাকাটি করে। এক পর্যায়ে ওনার ভাষ্যমতে দারোয়ান ওনাকে গায়ে আঘাত। তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আমাদের সবার উপর অতর্কিতভাবে হামলা চালায়। যখন আমাদের উপর হামলা চালায় তখন আমাদের অসংখ্য ভাইয়ের কোপ দেয়, চাইনিজ ফুয়েল দিয়ে, তারপর আমাদের এই যে হকি স্টিক দিয়ে সবকিছু দিয়ে তারা প্রস্তুত ছিল।
সকালেই বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে 0 পয়েন্টে যান উপাচার্য, উপ উপাচার্য সহ প্রক্টর। এ সময় পুলিশের উপর ক্ষোভ জানায় প্রশাসন। আমরা পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ আমরা নিরাপত্তা বাহিনী সহ একসাথে বসে আমরা এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। সংঘাতের জেরে ক্লাস বর্জন করছেন শিক্ষার্থীরা, আর পূর্ব নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে রাতভর দফায় দফায় এই সংঘাতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, পুলিশ, স্থানীয়রা সহ প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হন। অন্তত 30 শিক্ষার্থীকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেনাবাহিনীর সহায়তায় পরে পরিস্থিতি ভোরে নিয়ন্ত্রণে আসে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশীয় উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা বৈঠক করেন বিএনপি, জামায়াত এবং এসজেপির সঙ্গে। বৈঠক শেষে ব্রিফ করছেন প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সামাল দিতে পারছে না, জাতীয় নির্বাচন একটি বড় বিষয়, সেই বিষয়টা সামাল দেওয়ার সক্ষমতা এই সরকারের আছে কিনা, এই বিষয়ে আপনারা কি বলবেন? এই বিষয়ে আমরা তো কাজ করছি এবং আমরা প্রধান উপদেষ্টা বলেছেন যে খুবই নির্বাচন সুষ্ঠু, ফেয়ার, পিসফুল এবং ফেস্টিভ হবে, উৎসব মুখর পরিবেশ হবে। এবং উনি বারবার তো এর আগে বারবার বলেছেন এটা বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। পিআর পদ্ধতি নিয়ে কনসেনসাস কমিশনের সাথে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর কথা হচ্ছে, এটা কনসেনসাস কমিশন আপনাদেরকে বলতে হবে। গতকালকে আমরা এটা নিয়ে একটা বড় প্রেস রিলিজ দিয়েছি। আমরা বলেছি তার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে বিদেশেও পাঠানো হতে পারে, এটা আমরা কালকে জানিয়েছি। উনি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন আছেন, সেখানে একটা স্পেশাল বোর্ড, মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তারাই জানাবেন যে তার কি কি মেডিকেল অ্যাটেনশন দরকার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রামবাসীর সাথে শিক্ষার্থীদের যে সংঘর্ষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে আজকে দিনব্যাপী যে সংঘর্ষ চলছে, এই বিষয়ে কোনো ধরনের উদ্বেগ আছে কিনা আপনাদের? সেখানে স্থানীয় সরকার, স্থানীয় ডিসি, এসপি তারা এটা নিয়ে কাজ করছেন এবং এটা স্থানীয় প্রশাসন, তারপরে চিরাং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সবাই নিয়ে এটা নিয়ে কথাবার্তা বলছেন। আমরা আশা করছি যে এটা আজকে রাতের মধ্যে এটা নিয়ে আর ভালো একটা মিটিং হবে। আমরা শুনছিলাম, ব্রিফ করছিলেন প্রেস সচিব শফিকুল আলম। চলে যাচ্ছি পরের খবরে। এক বছরে দ্বিতীয়বার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সম্পূরক তালিকায় মোট ভোটার 12,63,0504 জন, যার মধ্যে নারী পুরুষ প্রায় সমান সমান। বয়স্ক, শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে কাজ চলছে জানিয়েছে ইসি। এবারই প্রথম প্রবাসী এবং কয়েদিরা ভোট দেওয়ার সুযোগ পাবেন জানিয়েছেন কমিশনার সানাউল্লাহ। ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় শারীরিক প্রতিবন্ধকতার শিকার ভোটারদের নির্বাচনে অন্তর্ভুক্ত করার বিষয়ে সেমিনার। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন প্রান্তের শারীরিক প্রতিবন্ধী ভোটারদের উপস্থিতিতে আলোচকরা তুলে ধরেন নির্বাচনে সব নাগরিকের ভোটের গুরুত্ব। নির্বাচন কমিশনার বলেন, প্রবাসী ভোটার এবং কয়েদিদের ভোটের সুযোগ দেওয়ার কথাও ভাবছে কমিশন। আপনারা জানেন যে আমরা একটা বড় আকারের কাজে হাত দিয়েছি, প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটে সামিল করা, এবং ইনশাআল্লাহ তারা এবার ভোট দিবেন। বিশেষভাবে চাহিদা সম্পন্ন মানুষের অংশগ্রহণ, এগুলো তো আমাদের প্রায়োরিটি লিস্টে অনেক পিছনে ছিল, এখন অন্তত পক্ষে এটা সামনে এসছে। দুপুরে নির্বাচন কমিশনে দ্বিতীয়বারের মতো হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। 31 আগস্ট 2025 পর্যন্ত মোট ভোটার 12,63,07,504 জন, যার মধ্যে নারী 6,22,05,819 জন এবং পুরুষ 6,41,04,55 জন। মোট ভোটারের সংখ্যা 12,63,07,504 জন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, আপনাদের কৌতূহল থাকার স্বাভাবিক, যে বাড়লো কেন? এটা আমাদের যখন আমরা প্রকাশ করি খসড়াটা, তার পরবর্তীতে যে একটা অন্তর্ভুক্তি হয়েছেন। ইসি সচিব জানান, তালিকায় নতুন ভোটার 1,37,642 জন, আর মৃত্যু হওয়ায় বাদ পড়েছেন 1,038 জন। 1,038 জনকে কর্তন করা হয়েছে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষে সাংবাদিক সহ অন্তত 10 জন আহত হয়েছেন। উপাচার্যের বাসভবনও ভাঙচুর করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেম মুসা। আবু সালেম, এই মুহূর্তে কি পরিস্থিতি? আমরা যতটুকু জেনেছি যে বাসভবন ভিসির বাসভবন ভাঙচুরের পর তারা এখন বিক্ষোভ করছেন, সেই পরিস্থিতি এখন আছে নাকি কিছুটা উন্নতি হয়েছে? আমরা কিন্তু বিসির বাসভবনের ঠিক কাছেই রয়েছি। কিছুক্ষণ আগে কিন্তু বিসির বাসভবনের গেট ভেঙে ভেতরে কিন্তু ভাঙচুর করা হয়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেটি করেছে এবং আমরা যেটি দেখেছি যে আসলে শিক্ষার্থীদের যে শান্তিপূর্ণ আন্দোলনটি ছিল সেটি কিন্তু 7:45 পর্যন্ত শান্তিপূর্ণ ছিল এবং 7:45 দিকে একদল বহিরাগত লোক কিন্তু তাদের উপর শিক্ষার্থীদের উপর আক্রমণ করে এবং শিক্ষার্থীরা কিন্তু বাঁচার জন্য কিন্তু দিক বেদিক ছোটাছুটি করে এদিক ওদিক চলে যায় এবং এই সময় কিন্তু বেশ কিছু শিক্ষার্থী আহত হয় এবং সাংবাদিকরাও কিন্তু 3 জন সাংবাদিক এখানে আহত হয়েছে এবং আমরা কিছুক্ষণ পর দেখেছি যে একজন শিক্ষার্থী একদম ঝোপের পাশে পড়েছিল। তখন কয়েকজন শিক্ষার্থী তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় এবং এই ঘটনার পরপরই কিন্তু বিশ্ববিদ্যালয় পুরা উত্তাল হয়ে ওঠে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলো থেকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। তাদের হাতে আমরা দেখেছি যে লাঠিসোঁটা হাতে তারা কিন্তু স্লোগান দিতে দিতে প্রশাসনের বিরুদ্ধে এবং ভিসির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে তারা কিন্তু এখানে বিক্ষোভ করে। বিক্ষোভটি কিন্তু কামাল রণজিৎ মার্কেট পর্যন্ত গিয়ে আবারও বিসির বাসভবনে চলে আসে। শিক্ষার্থীরা আমাদের কাছে যেটি অভিযোগ করেছেন যে আসলে প্রশাসনের ছত্রছায়ায় কিন্তু এই হামলার ঘটনাটি ঘটেছে এবং সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু কর্মকর্তারও কিন্তু জড়িত থাকার কথা কিন্তু শিক্ষার্থীরা আমাদের কাছে অভিযোগ করেছেন এবং বেশ কিছু শিক্ষকও কিন্তু এটার সাথে জড়িত বলে আপনি বলছিলেন যে বহিরাগতরা তারা এসে এখানে আক্রমণ করেছে। এই বহিরাগতরা কারা আসলে এবং আইন শৃঙ্খলা যারা রক্ষণাবেক্ষণ করছেন সেখানে কি আইন শৃঙ্খলা বাহিনী নেই? দেখুন, আমরা দুপুর থেকেই কিন্তু এখানে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ছিলাম এবং ওই সময় কিন্তু আমরা কিন্তু বিজয় 71 এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন যেখানে কিনা ভিসি এবং 227 জন শিক্ষককে আটকে রাখা হয়েছিল ঠিক সেখানেই অবস্থান করছিলাম এবং ওইখানে কিন্তু ময়মনসিংহের জেলা প্রশাসক, ময়মনসিংহের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি সহ পুলিশের একটি টিম কিন্তু ছিল এবং আমরা দেখেছি যে মহানগর বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতাও কিন্তু সেখানে পুলিশের সাথে ছিলেন। এরপর কিছুক্ষণ পরে কিন্তু বিসির বাসভবনের দিক থেকে কিন্তু একটি বিশাল একটি দল কিন্তু লাঠিসোঁটা নিয়ে এই দিকে আসে এবং তখনই কিন্তু শিক্ষার্থীদের উপর কিন্তু তারা কিন্তু হামলে পড়ে এবং শিক্ষার্থীরা যেটি অভিযোগ করেছেন যে বহিরাগত যারা তারা কিন্তু এখানে স্থানীয় লোকজন এবং তারা কিন্তু বিসি সমর্থিত, বিসিকে উদ্ধার করার জন্য এই ঘটনাটি তারা ঘটিয়েছেন এবং তারা আসলে প্রশাসনের যে নিষ্ক্রিয়তা সেটিকে দায়ী করে তারা যেটি বলছেন যে বিশ্ববিদ্যালয়ে আমার প্রশ্ন যেটা হচ্ছে স্থানীয়রা কেন শিক্ষার্থীদের বিরুদ্ধে যে ভিসিকে সমর্থন করবেন, বিষয়টি কি আসলে? বিশ্ববিদ্যালয়ের এখানে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি। শিক্ষার্থীরা যেটি বলেছে যে আসলে আমাদের যে আন্দোলনটি সেটি ছিল শান্তিপূর্ণ এবং সেই শান্তিপূর্ণ আন্দোলনে কিন্তু বিসির পক্ষ হয়ে এখানে বহিরাগত লোকজন ছিল এবং বিশ্ববিদ্যালয়ের কিছু প্রশাসনিক কর্মকর্তা এবং কিছু শিক্ষকও ছিল বলে শিক্ষার্থীরা আমাদের কাছে অভিযোগ করেছেন এবং পুরো ঘটনাটি কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু ছিল এবং তারা কিন্তু তাদেরকে কোন রকম নিবৃত্ত করার চেষ্টা করেনি বলে শিক্ষার্থীরা আমাদের কাছে অভিযোগ করেছেন। আপনাকে ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। 38 বছর আইনি লড়াইয়ের পর পরীক্ষায় 1 নম্বর কম দিয়ে ফেল করিয়ে দেওয়ার ক্ষতিপূরণ পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তাকে 18 লাখ টাকা দিতে রাবি বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। 1988 সালে শিক্ষকদের ভুলে 1 মার্ক কম দিয়ে ফেল করানো হয় তাকে। আদালতের নির্দেশের পর পাশ করলেও 14 বছর আইনজীবী সনদ না পাওয়ায় ক্ষতিপূরণ পাবেন তিনি। আঁচল ফাউন্ডেশনের গবেষণা মতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফলে শিক্ষকদের বৈষম্যের শিকার প্রায় 60% শিক্ষার্থী। যুগ যুগ ধরে চলছে এই বৈষম্য বা গাফিলতি। রোববার আপিল বিভাগের রায়ে উঠে আসে মুন্সি মহিউদ্দিন নামে এক শিক্ষার্থীর বৈষম্যের করুণ কাহিনী। 1985 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে যশোরের একটি ল কলেজ থেকে এলএলবি পরীক্ষা দেন মহিউদ্দিন। 1988 সালে ফলাফলে 5 বিষয়ের একটিতে 1 মার্ক কম দেখিয়ে তাকে ফেল করানো হয়।
হতবাক মহিউদ্দিন পুনর্মূল্যায়নের আবেদন করলেও তা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা করলে 2002 সালে আদালতের নির্দেশে তদন্তের পর 2 শিক্ষকের শাস্তি এবং মহিউদ্দিনকে সনদ দেয়া হয়। তবে এতদিন বার কাউন্সিলের সদস্য হতে না পারায় 30 লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন হাইকোর্টে। তাকে 2 মাসের মধ্যে 18 লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ দেয় আদালত। রোববার আপিলেও হাইকোর্টের ওই রায় বহাল থাকে। যে মুহূর্তে আমি দরখাস্তটা করলাম যে আমার খাতাটা পুনর্মূল্যায়ন করা হোক, ইট ওয়াজ দেয়ার হলি ডিউটি, দে আর ডিউটি বাউন্ড টু গিভ এ রিপ্লাই অ্যাট লিস্ট। ঠিক আছে, তোমার খাতা মূল্যায়ন করা হয়েছে, তুমি যেটা পেয়েছো ওইটাই সঠিক, বা আমাদের ভুল হয়েছে, এই আশাটুকু তো আমি করতে পারি। স্বজনরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের গাফিলতির প্রভাবে ক্ষতিগ্রস্ত পুরো পরিবার। 38 বছর পর ক্ষতিপূরণের আদেশ পেলেও বর্তমানে শয্যাশয়ী ভুক্তভোগী 73 বছরের মহিউদ্দিন। তা বিশ্ববিদ্যালয় শুধু আমার বাবার জীবনটাই নষ্ট করা নাই, আমার শৈশব থেকে বর্তমান পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এই হঠকারী সিদ্ধান্ত নষ্ট করেছে। বাবা যেভাবে যে সাপোর্টটা দেওয়ার কথা, একটা বাচ্চা যেভাবে বেড়ে ওঠে, আর্থিক দৈন্যতার কারণে ওইভাবে আমার বাবা আমাকে দিতে পারতেন না এবং একটা কষ্ট কাজ করত। আইনজীবীরা বলছেন, এমন ভুলের বিষয়ে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকেই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোটের সময় পরিবহন সেবা চালু রাখার দাবি প্রার্থীদের। এদিকে ছাত্র শিবিরের জিএস প্রার্থীর মনোনয়ন চ্যালেঞ্জ করে বামজোট নেতৃত্ব করা রিটকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলছে ছাত্রদল, আর শিবির এই চ্যালেঞ্জকে স্বাগত জানিয়েছে। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। শিক্ষার্থীদের কাছে ইশতেহার তুলে ধরছেন তারা। সমন্বিত শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থীর অভিযোগ, দলীয় প্যানেলের প্রতি প্রশাসন পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। সেই সঙ্গে কেউ কেউ ভোটের জন্য টাকা দিচ্ছে বলেও অভিযোগ তাদের। প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করানো হচ্ছে, আয়োজন হচ্ছে ভিতরে ভিতরে বেনামে। প্রশাসন সেগুলোতে কোনোভাবে কর্ণপাত করছে না। এরপরে হচ্ছে বাকি তো আছে ফেব্রিকেটের যে হাইপ তোলার ব্যাপারটা আছে, পিআর টিম দিয়ে, সেগুলো তো আছেই। এদিকে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের মনোনয়ন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বাম জোটের BM ফাহমিদা। মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রার্থিতা করছে। মুক্তিযুদ্ধের স্পিরিটকে যদি আমরা ধারণ করি, তাহলে এই বিষয়টিও আসলে আমাদের প্রত্যেকের কনসার্নে থাকা উচিত। রিটকে স্বাগত জানিয়ে ছাত্র শিবির জানায়, 7 দিন আগে এই রিট করলে ভালো হতো। সেটি কোর্টের যেহেতু বিবেচনাধীন বিষয়, কোর্ট থেকে রায় আসুক, সেটির অপেক্ষায় থাকবো এবং সেটির প্রতি আমার রেসপেক্ট এবং সম্মান এবং সেটিকে ওয়েলকাম করার জায়গাটুকু আমরা মানসিকভাবে প্রস্তুত। আর রিট নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র কিনা তাও খতিয়ে দেখতে হবে বলছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। আমরা এর আগে থেকে শুনতে পাচ্ছি ডাকসুকে নিয়ে নানা ধরনের অপপরিকল্পনা আছে, তো সেটি তার ওই অংশ কিনা সেটাও আমরা আসলে বোঝার চেষ্টা করছি এখন পর্যন্ত। এখন কেন এই রিট, সেই প্রশ্ন তুলে ছাত্রদল বলছে এটি হতে পারে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ। সেই সঙ্গে ভোটের সময় বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা চালু রাখার দাবিও করেন তারা। আপনার তো রিট করা উচিত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে প্রথমে, কেননা তারা যদি এই ছাত্র সংগঠন যদি স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণই করে, তাহলে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে নির্বাচনের আওতাভুক্ত করে সর্বপ্রথম পক্ষপাত দুষ্টতা আচরণ দিয়েছে। রিটের বিষয়ে নথি এখনো হাতে পায়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদের কাছে যদি এ ধরনের বিষয় কোর্ট থেকে যদি আসে, তাহলে আমরা আসলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা, আমরা সেই জবাব দেওয়ার ব্যবস্থা করব। আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আসলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে নতুন শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল। সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তালা দেয়ায় বন্ধ হয়ে যায় শেষ দিনের মনোনয়ন ফর্ম বিতরণ। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সাধারণ শিক্ষার্থীরা। এর জেরে দুপক্ষের মধ্যে হাতাহাতিও হয়। আজ মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে বিভিন্ন পদে 318 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ভিপি পদে 18, জিএস 7, এজিএসে 8 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ডাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে সকালে অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্রদল।
এ সময় বিশ্ববিদ্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের গেটে তালা দিয়ে মনোনয়নপত্র বিতরণ বন্ধ করে দেওয়া হয়। পরে তাদের দাবির সাথে একাত্মতা জানান বেশ কয়েকজন শিক্ষকও। আমাদের তফসিলও কিন্তু 3 থেকে 4 বার চেঞ্জ হয়েছে। এটাও কিন্তু আমাদের যে একটা পূর্ব পরিকল্পনা কিনা সেটা আমার একটা সংশয় আছে। ছাত্রদলের ঘাড়ের উপর দোষ চাপিয়ে প্রশাসন তার গাফিলতির পরিচয় দিচ্ছে বা তার যেই গাফিলতি বা তার যেই পরিকল্পনা সেটাকে ঢাকতে চাচ্ছে। ডাকসু এবং জাকসু এরা কিন্তু সবাই ভোটাধিকার পেয়েছে, পাশাপাশি অনেকে প্রার্থীও হয়েছে। দুর্ভাগ্যজনক হলেও যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেটা করেনি। কেন করেনি এটা আমার নিজেরও প্রশ্ন। তবে মনোনয়নপত্র বিতরণ বন্ধ রাখার প্রতিবাদ জানায় সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয় এবং হাতাহাতির ঘটনাও ঘটে। পরে শিক্ষার্থীরা তালা ভেঙে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন। এরপর মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয় আবারও। আমাদের মনোনয়ন ফর্ম বিতরণ চলতেছে, সকল শিক্ষার্থীরা মনোনয়ন ফর্ম নিচ্ছে এবং আমাদের বিশ্বাস এখনো পর্যন্ত পর্যাপ্ত সময় আছে মনোনয়ন ফর্ম নেওয়ার। যে এবার রাকসু হচ্ছে, পরের বছর আবারও 1 বছর পরে, ঠিক 1 বছর পরে আবার রাকসু আয়োজন করতে হবে। তাহলে তো আমার প্রথম বর্ষের শিক্ষার্থী ভাই বোনেরা অংশ নিতে পারে। পরিস্থিতি যখন শান্ত হয়েছে তখন থেকে কমিশনের সিদ্ধান্ত হয়েছে আমাদের ফর্ম বিতরণ কার্যক্রম চলবে। সেই মোতাবেক আমরা ফর্ম বিতরণের কার্যক্রম শুরু করেছি এবং ছাত্রছাত্রীরা আপনারা দেখছেন যে উৎসবমুখর পরিবেশে তারা ফর্ম সংগ্রহ করছেন। আমরা আশা করছি যে নির্ধারিত সময়ের ভেতরে যারা ফর্ম নেয়ার তারা চলে আসবেন এবং আমরা ফর্ম বিতরণ কার্যক্রম শেষ করতে পারব। বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্রছাত্রীদের ভোটার করার দাবিতে এর আগেও বিক্ষোভ হয়েছে। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ধীরে ধীরে উন্নতি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের স্বাস্থ্যের। দ্রুতই তাকে আইসিইউ থেকে নেওয়া হবে সাধারণ বেডে। দুপুরে এই তথ্য জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এদিকে সেনাবাহিনীর কতিপয় সদস্য মব করে নূর সহ অন্য নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানের। নাক ও চোয়ালের হাড় ভাঙা, মস্তিষ্কে রক্তক্ষরণ সহ 4টি সমস্যা নিয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ধীরে ধীরে উন্নতি হচ্ছে তার শারীরিক অবস্থার। নূর কথা বলতে ও বুঝতে পারছেন বলে জানিয়েছে হাসপাতাল সংশ্লিষ্টরা। আসলে ফ্র্যাকচারের তো কোনো ওষুধ লাগে না, ফ্র্যাকচার টাইম দিলেই অটোমেটিক্যালি হিল হয়ে যায়। তো এখন এইসব ফ্র্যাকচার হিল হতেও ধরুন 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে, কিন্তু তার জন্য ওনাকে কিন্তু হাসপাতালে থাকাটা জরুরি না। এদিকে হামলার ঘটনায় জড়িত সেনা সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সামরিক আইনে ব্যবস্থা নেওয়ার দাবি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের। সেনাবাহিনীর কতিপয় সদস্যরা আমাদের উপরে হামলা করলো। এখন এই হামলার ঘটনাকে সেনাবাহিনী বলছে মব। এইটা কোনোভাবে মব হতে পারে না। আর যদি মব হয়েও থাকে, সেই মব সৃষ্টি করেছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। নূরকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির। নূরের চিকিৎসার খোঁজ নিতে রোববার দুপুরে হাসপাতালে আসেন তিনি। সে তার একটি প্রতিবাদ জানাচ্ছে, সেখানে কোনো সন্ত্রাসী সহিংস কোনো ঘটনা সেখানে ঘটেনি, কিন্তু তার উপরে এই যে আঘাতটা নির্মমভাবে, সেটা যারাই করুক তারা একটা বৃহৎ পরিকল্পনার অংশ বলে আমি মনে করি। নূরের উপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশিদের জন্য ফিলিপাইনের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। তিনি জানান, উন্নয়ন অগ্রাধিকার, জ্বালানি, কৃষি এবং শিক্ষার মতো খাতে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাবনা রয়েছে। রোববার দুপুরে রাজধানীর BIISS মিলনায়তনে এক সেমিনারে তিনি এইসব মন্তব্য করেছেন। সেমিনারে বক্তারা ঢাকা ম্যানিলা দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। বাণিজ্য, বিনিয়োগ, জনগণের পারস্পরিক যোগাযোগ ও সামুদ্রিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের ওপরও জোর দেন আলোচকরা। এ সময় বাংলাদেশকে আসিয়ান ডায়ালগ পার্টনার হিসেবে অন্তর্ভুক্ত করতে ফিলিপাইনের প্রতি আহ্বান জানান রাষ্ট্রদূত। বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতা আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং টেকসই সম্পর্কে সহায়ক ভূমিকা রাখবে।
মেরিটাইম কোঅপারেশনের ক্ষেত্রে আমরা জ্ঞান বিনিময় করতে পারি এ বিষয়ে বাংলাদেশের আগ্রহ আছে। এছাড়া মেরিটাইম শিপিং, নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা, জলবায়ু মোকাবেলা, বিশেষ করে বন্যা মোকাবেলায় সহযোগিতা করতে পারি। অর্থনীতি ও বস্ত্রসহ নানা খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা চলছে। এছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা যায় কিনা সেটি দেখা হবে। আর এই ছিল বিরোধী সংবাদ 9টায় বাংলাদেশে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।